আসিফ নজরুলকে কেউ জায়গা দেবে না। আসিফ নজরুলের না আছেন মন্ত্রী পিতা, না আছে প্রভাব প্রতিপত্তিশালী কোনো পরিবার। বিএনপি এদেরকে দেখে ছাড়বে, আসিফ নজরুল এই কথা জানেন। এখন তাদের যে কি দশা হবে। বাংলাদেশে কি সেনা বিদ্রোহ আসন্ন? জেনারেল ওয়াকারুজ্জামান অনেক চেষ্টা করেও আটকাতে পারেননি। সেনা বিদ্রোহের সম্ভাবনা কতটা, তাদের ভূমিকা কি হতে চলেছে, এই পরিস্থিতিতে সরকার পতনের সম্ভাবনা কতটা? আজকে দুইজন উপদেষ্টা এবং দুইজন আরিফ নামক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। মাহফুজ আলম কত হাজার কোটি টাকা খাইলেন, মুখ খুলছেন না কেন? মানে উপদেষ্টার টেবিলে বসে কি হচ্ছে, কোথায় কলকাঠি নাড়ছে, কে কে আঙ্গুর ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে। উপদেষ্টারা সেফ এক্সিট নিয়ে কেউ দেশ ছেড়ে পালাতে চাচ্ছে, অথবা কেউ দায়িত্বের জায়গা থেকে পালাতে চাচ্ছে। দেশ ছেড়ে পালানোর চেষ্টা অনেক উপদেষ্টা করবে, এটা বাস্তব। কিন্তু ক্ষমতায় থাকুক আর না থাকুক, এখন যাক আর পরে যাক, অনেকে দেশ ছেড়ে পালাবে, এটা দৃঢ় চিরন্তন সত্য। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন এই মুহূর্তে ক্যান্টনমেন্টে চলছে চরম উত্তেজনা এবং সেখানে খুবই উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে এসে একজন বিশ্লেষক দাবি করছেন যে সেনাপ্রধানের হাতে আর মাত্র 11 দিন বাকি। এই 11 দিনের মধ্যে হয় যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাদেরকে সরকারের হাতে অথবা পুলিশের হাতে তুলে দিতে হবে, না হয় সামরিক শাসন জারি করে দেশের ক্ষমতা হাতে নিতে হবে। দর্শক মন্ডলী, আপনার কাছে কি মনে হচ্ছে, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঠিক কি করতে চলেছেন এই 11 দিনের মধ্যে? সেনাপ্রধান কি দেশের ক্ষমতা হাতে নেবেন, নাকি সেই সেনা কর্মকর্তাদের পুলিশের হাতে তুলে দিবেন? অবশ্যই কমেন্ট করে এই বিষয়টি জানিয়ে দিন। প্রিয় দর্শক, এছাড়াও আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য জানতে চলেছেন, সেটা হলো একে একে ধরা পড়তে শুরু করেছে উপদেষ্টাগণ। প্রিয় দর্শক, হঠাৎ করে কে কে ধরা পড়লো এবং কিসের কারণে ধরা পড়ছে তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। দর্শক, তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। দেখেন, আসিফ নজরুলকে কেউ জায়গা দেবে না। আসিফ নজরুলের না আছেন মন্ত্রী পিতা, না আছে প্রভাব প্রতিপত্তিশালী কোনো পরিবার। হুমায়ুন আহমেদের মেয়ের জামাই হিসেবে পরিচিতই পেয়েছেন বটে তিনি, কিন্তু সেটা বিএনপি জামায়াত সরকার এলে তাকে কোনো বিশেষ সুবিধা দেবে ভাববার কারণ নাই। কারণ বিএনপি জামায়াত দুই দলই তার উপরে নানা কারণে রুষ্ট। বিএনপির ঘেঁষা হিসেবে, সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে তিনি ব্যাপক পরিচিতি পেয়ে কিন্তু ওয়াকারের এত কাছের হয়ে উঠলেন যে সেনাপ্রধান ওয়াকার রীতিমতো 3 তারিখ থেকেই তার সঙ্গে আলাপ আলোচনা করছিলেন যে কাকে সরকারে নেওয়া যাবে, কোন কোন রাজনৈতিক দলকে ডাকতে হবে, এসব বিষয় মানিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আসিফ নজরুলকে কতটা প্রভাবশালী ভেবে কতটা প্রভাব বিস্তারের সুযোগ দিয়েছেন একবার ভাবুন। সেই আসিফ নজরুল ক্ষমতায় এসে বিএনপির পক্ষে কোনো কাজ করেছেন বলে বিএনপির নেতৃবৃন্দ, একেবারে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ থেকে তরুণ নেতা ইশরাক কেউ মনে করেন না। এবং ফেসবুকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মানে তরুণ আসিফ, তিনি যখন লিখছেন যে শহীদি মর্যাদা পাবো, তখন রীতিমতো নিচে এসে লোকে লিখছেন যে আপনার জন্য ইশরাক তামিম এরা অপেক্ষা করছে। কারণ ধরেন ইশরাককে একদিকে যেমন ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের দায়িত্ব নিতে দেন নাই এই আসিফ নজরুল আর এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা মিলে, ঠিক তেমনি বিসিবি নির্বাচনটাও তো এরা করতে পারেন নাই। কাজে বিএনপি এদেরকে দেখে ছাড়বে, আসিফ নজরুল এই কথা জানেন। এখন আসিফ নজরুলের একমাত্র বাঁচোয়া হচ্ছে তার স্ত্রী আমেরিকায় জন্মগ্রহণ করেছিলেন, হুমায়ুন আহমেদ তখন আমেরিকায় থাকতেন। কাজেই শিলা আহমেদের আমেরিকার নাগরিকত্ব আছে। এখন আসিফ নজরুল কি সেই নাগরিকত্বের উপর ভর করে এর মধ্যে গ্রিন কার্ড করেছেন? তিনি কি দীর্ঘ সময় আমেরিকায় থেকে থেকে গ্রিন কার্ডটার প্রসেসিং চালু রাখতে পেরেছেন? এই প্রশ্নগুলো তো আসবেই, কারণ ধরেন দুজনের মিলে দুই পক্ষ থেকে প্রায় 4-5 জন সন্তান আছে শিলা আহমেদ এবং আসিফ নজরুলের। এই সন্তানেরা, শিলা আহমেদের যেই সন্তানেরা, তারা নিশ্চয়ই আমেরিকা যেতে পারবেন, কিন্তু আসিফ নজরুলের জিম্মায়, আসিফ নজরুলের আগের পক্ষেরও যে সন্তানেরা আছেন তারাও কি যেতে পারবেন তার সঙ্গে আমেরিকায়? ইলিয়াস হোসেন সাংবাদিক, আমেরিকা প্রবাসী, তিনি অবশ্য বলে রেখেছেন আসিফ নজরুল 1000 কোটি টাকা পাচার করেছেন এরই মধ্যে আমেরিকায় এবং বেশ কয়েকটি বাড়িঘর কিনে রেখেছেন এরই মধ্যে। কাজেই আসিফ মাহমুদ সজীব ভুইয়া, নাহিদ ইসলামরা বোঝেন শুধু যে তাদের পিতার কোনো প্রতিপত্তি ছিল না তাই নয়, তাদের কোনো শ্বশুরের এমন প্রতিপত্তি ছিল না যেই প্রতিপত্তিতে তারা আমেরিকায় গিয়ে বাস করার স্বপ্ন দেখতে পারেন। তাহলে দ্বন্দ্ব সংঘাত তা তো ঘটবেই। আরেকজন আছেন, তার নাম মোস্তফা সরোয়ার ফারুকী, না জামায়াতে ইসলামী জানেন,
কার সূত্রে তিনি এই সরকারে ঢুকেছেন না জানে বিএনপি। অনেকেই মনে করেন আসিফ নজরুল এই মোস্তফা সরোয়ার ফারুকীকে সরকারে ঢুকিয়েছেন এই লোভে যে এই কৃতজ্ঞতায় মোস্তফা সরোয়ার ফারুকী একদিন আসিফ নজরুলের গল্প বা উপন্যাসে একটা চলচ্চিত্র নির্মাণ করে আসিফ নজরুলকেও তার শ্বশুর হুমায়ুন আহমেদের মতো চিরস্মরণীয় আর জনপ্রিয় করে তুলবেন। এই মোস্তফা সরোয়ার ফারুকীর বিষয়টা নিয়ে কেউ ভাবছেন না। আর নাখালপাড়ার ছেলে কৃতি সন্তান মোস্তফা সরোয়ার ফারুকীর কথা ডক্টর ইউনুস বা এই উপদেষ্টা পরিষদের কারো মনে থাকবে যখন তাদের সেফ এক্সিট নেওয়ার সময় হবে, সেটা ভাববার কোনো উপায় নাই। দেখেন, সরোয়ার ফারুকী ব্যাপক কাজ করছেন। তিনি রবীন্দ্রসঙ্গীতকে সরিয়ে দিয়ে কাওয়ালি উৎসবের আয়োজন করছেন, তিনি নববর্ষের শোভাযাত্রার পরিবর্তে ঈদ শোভাযাত্রার আয়োজন করছেন, কিন্তু তিনি কারো মন রক্ষা করতে পারছেন না। তার দশা হয়েছে যে তিনি বুঝতেই পারছেন না যে এটা রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে কাওয়ালির বিতর্কের বিষয় না। এই বিতর্কটি হচ্ছে যে গান বাজনা নাচ নৃত্য অভিনয় বাংলাদেশের সমাজে কতটুকু করা যাবে বা কতটুকু করা যাবে না। এই কারণে যেমন ঢাকার ঈদ উৎসবে নাসিরউদ্দিন হোজ্জা হাতি ঘোড়া নামিয়ে দিয়েও তিনি শিরক করার দায়ে অভিযুক্ত হলেন এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকেও বিপদে ফেললেন যে এত বড় বড় মূর্তি তৈরি করে কেন ঈদের মিছিল করতে হবে। ঠিক তেমনি এই সম্প্রতি তিনি অনেক খুঁজে পেতে বের করলেন যে রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তীর চেয়ে আলাউদ্দিন খাঁকে স্মরণ করে একটা বড় ইভেন্ট নামিয়ে দিলে নিশ্চয়ই একটা দারুণ চমক সৃষ্টি হবে। এই কাজ করতে তিনি গিয়ে উপস্থিত হলেন লালবাগ কেল্লা এবং বিরাট অর্থ খরচ করে পুরো কেল্লাকে একেবারে দারুণ ভাবে সাজিয়ে সকলের চোখ ধাঁধিয়ে দেওয়ার ব্যবস্থা যখন পাকা, তখন পাশের লালবাগ মাদ্রাসার তরুণেরা বেরিয়ে এলেন এবং তারা বললেন তাদের মাদ্রাসার বাইরে এই লালবাগ কেল্লার ভেতরে নাচ গান হতে দেবেন না তারা। এরপর পুলিশ সেনাবাহিনী প্রহরায় মোস্তফা সরোয়ার ফারুকী করিয়ে আনতে পেরেছেন বটে তার আলাউদ্দিন খাঁ স্মরণ উৎসব, কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী ঠিকই বুঝতে পারছেন যে সারা বাংলাদেশ জুড়ে তার ভাই বেরাদরদের নাটক করা বন্ধ, সিনেমা বানানো বন্ধ, নাটকের শুটিং বন্ধ, থিয়েটারের মঞ্চায়ন বন্ধ, সারা বাংলাদেশ জুড়ে অভিনেতা অভিনেত্রীরা কোথাও গিয়ে একটা শোরুম ওপেন করবেন সে সুযোগও নাই। তিনি ব্যস্ত আছেন ডক্টর ইউনুস সরকারকে খুশি রেখে তার মন্ত্রিত্বটা কোনো রকমে বজায় রাখতে। কিন্তু যেদিন ইউনুস সরকার পড়বেন সেদিন যারা যারা সবার আগে মহা বিপদে পড়বেন তার একেবারে তালিকার উপর দিকেই থাকতে হবে হয়তো এই মোস্তফা সরোয়ার ফারুকীকেও। সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আড্ডায় এই নামগুলো খুঁজছে যে কোন নামগুলো ইউনুস সরকারের পতনের পর সবচেয়ে বড় বিপদে পড়বে। এই তরুণেরা তো পড়বেন বটেই, কিন্তু যারা শহীদ হতে নয় বরং স্মরণীয় হতে আর লুটপাট করে খেতে মন্ত্রী হয়েছিলেন সেই সুশীল সমাজের প্রতিনিধি, সেই সব অধ্যাপক, এনজিও নেতা, চলচ্চিত্র নির্মাতা, তাদের যে কি দশা হবে। আর কাকে কাকে যে শফিকুল আলমের মতো পাড়ায় ঢোকার চেষ্টা করলেই জনশত্রু বলে ধাওয়া খেতে হবে, এই জল্পনা এই আলাপ খুব জোরে সোরে উপদেষ্টাদের মধ্যে যেমন চলছে, এই ইউনুস সরকারের ল্যাসপেন্সারদের মধ্যে যেমন চলছে, ঠিক তেমনি চলছে আওয়ামী সমর্থকদের মধ্যেও। দেখা যাক দিন যেদিন আসে সেদিন কার কি দশা হয়। বাংলাদেশে কি সেনা বিদ্রোহ আসন্ন? কারণ প্রায় ২৬ জন সেনাকর্তার বিরুদ্ধে অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হয়েছে। এটা এখন একেবারে প্রকাশিত খবর। জেনারেল ওয়াকারুজ্জামান অনেক চেষ্টা করেও আটকাতে পারেননি। এই সেনাকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, ফলে তীব্র ক্ষোভ সঞ্চার হয়েছে সেনাবাহিনীতে। গতকাল ঢাকা সেনানিবাসে ৫৬ জন উচ্চপদস্থ সেনাকর্তা বৈঠক করেছেন। এই পরিস্থিতিতে যে প্রশ্নগুলো উঠছে তা হলো, ১. সেনা অফিসারদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত কেন নিল ইউনুস সরকার? ২. এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে কি? ৩. গতকাল ৫৬ জন সেনাকর্তার বৈঠকে কি আলোচনা হলো এবং কি সিদ্ধান্ত হলো? ৪. সেনা বিদ্রোহের সম্ভাবনা কতটা? ৫. সেনার মধ্যে যে পাকিস্তানপন্থী অংশ আছে তারা ফয়জুর রহমানের নেতৃত্বে সরকারের সঙ্গে আছে, তাদের ভূমিকা কি হতে চলেছে? এবং ৬. শেষ, এই পরিস্থিতিতে সরকার পতনের সম্ভাবনা কতটা? তারা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে অপসারণ করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ সেনার। ফয়জুর রহমানের নেতৃত্বে একটি অভ্যুত্থানের চেষ্টাও একবার হয়েছিল, সেটাও আপনাদের হয়তো মনে আছে, যদিও সেটা ব্যর্থ হয়নি। ওই যে ওয়াকারুজ্জামান যখন আফ্রিকা সফর সেরে আসছিলেন তখন ভারতীয় গোয়েন্দা বাহিনী তাকে খবর দেয় যে তাকে এয়ারপোর্টে নামার সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হবে। এই জন্য তিনি শাহজালাল এয়ারপোর্টে তিনি নামেননি, তিনি এসে নেমেছিলেন তেজগাঁও এয়ারপোর্টে। আইএসআই জামায়াত প্রভাবিত গ্রুপ বাংলাদেশ সেনাবাহিনীর একটি বড় অংশ এখন জামায়াত ইসলামীর প্রভাবাধীন। তারা এই গ্রুপ আইএসআই এর নির্দেশনা অনুসরণ করছে এবং ইসলামিক রেভলিউশনারি আর্মি গঠনের পক্ষে রয়েছে ওই ইরানের মতো, আফগানিস্তানের মতো। এই প্রেক্ষিতে
সেনা বিদ্রোহের সম্ভাবনা কতটা আছে দেখা যাক। ইতিপূর্বে আমি একাধিক ভিডিওতে বলেছি, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের লোভ আছে 16 আনা, কিন্তু বড় কোনো ঝুঁকি নেওয়ার সাহস নেই, যে জন্যে তিনি গত বছর 5 আগস্টে দেশের মানুষের জানমালের দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার কথা বলেও পিছিয়ে গিয়েছিলেন। সুতরাং বর্তমান পরিস্থিতিতে সরাসরি তার নেতৃত্বে সেনা বিদ্রোহের সম্ভাবনা খুবই কম। তবে তার জায়গায় অন্য কেউ যে অভ্যুত্থান ঘটাবেন না তা নয়। যেখানে এসে দাঁড়িয়েছে বাংলাদেশ পরিস্থিতি, তাতে যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতেই পারে। পরিস্থিতি অত্যন্ত জটিল, সে বিষয়ে সন্দেহ নেই। এই পরিস্থিতি কেন হলো সেটা তো আগেই বলেছি, যে 25-26 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সেনাবাহিনীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি করেছে। জেনারেল ওয়াকারুজ্জামান সরকারের সিদ্ধান্ত রুখতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণ সেনাবাহিনীর মধ্যে ঐক্যের অভাব। কারণ সরকার জানে যে সেনাবাহিনীর মধ্যে যদি ওয়াকারুজ্জামান কোনো কঠোর কোনো এই অবস্থান নেন, তার বিরুদ্ধে সেনাবাহিনীর ভেতর থেকেই তার প্রতিবাদ আসবে। ওয়াকার বিরোধী গোষ্ঠীরা এখন রীতিমতো বড় জায়গায় উঠে এসেছে। জেনারেল ওয়াকারুজ্জামান জামায়াতপন্থীদের কাছে নথি স্বীকার করার পর তিনি নামে সেনাপ্রধান এখন, কিন্তু সেখানে এখন জামায়াতের এবং জামায়াতপন্থী ফয়জুর রহমানদের তাদের ডিক্টেটে চলে সেটা। ফলত আইএসআই এবং জামায়াত জোট এখন বাংলাদেশ সেনাবাহিনীতে তাদের শক্তিশালী সম্ভাবনা অবস্থান তাদের। এই পরিস্থিতিতে সরকার পতনের সম্ভাবনা কতটা দেখুন। ইউনূস সরকারের স্থিতিশীলতা নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। মে 2025 সালে এই সরকার পতনের গুজব জল্পনা একটা ছড়িয়েছিল এবং ইউনূসকে পদত্যাগের কথা ভাবতে হয়েছিল। কিন্তু ওই যে বললাম, সেনার মধ্যেকার জামায়াতপন্থী তথা পাকিস্তানপন্থী অংশ এখন এতটাই প্রবল এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি জামায়াতপন্থীদের কাছে এতটাই নথি স্বীকার করেছেন যে এই সরকারকে বাঁচিয়ে রেখে যারা জামায়াতপন্থী সেনা যারা তারা এবং পাকিস্তানপন্থী তারা এই সরকারকে বাঁচিয়ে রেখে তাদের এজেন্ডা সফল করতে চাইবে। তারা চেষ্টা করবে সরকার বাঁচাতে, যদি প্রয়োজন হয় তারা জেনারেল ওয়াকারুজ্জামানকে হটাতে চাইবে তার পদ থেকে। সুতরাং পদ রাখার জন্যে ওয়াকারুজ্জামান এখন একটু অন্য রকমের অবস্থান নেবেন, চুপচাপ তিনি দুকলে থাকবেন যেমন তিনি এতদিন থেকেছেন। আর তাদের এই কাজে ইউনূসের সঙ্গে থাকবেন কে? রাষ্ট্রপতি চুপ্পু। গতকাল একটি ভিডিওতে বলেছি রাষ্ট্রপতি চুপ্পু কিভাবে আওয়ামী লীগ সরকার শুধু বাংলাদেশের যে জামায়াতপন্থী পাকিস্তানপন্থী আমেরিকাপন্থী তাদের সাথে জেনারেল রাষ্ট্রপতি চুপ্পু কিভাবে তাদের দোসর হয়েছেন। তিনি যেভাবে ইউনূস সরকারের সঙ্গে হাতে হাত ধরে অধ্যাদেশ জারি করেছেন, তাতে ওয়াকারুজ্জামানকে পদচ্যুত করে ফয়জুর রহমান বা অন্য কাউকে সেনাপ্রধান করতেই পারে এই সরকার এবং সরকারের রাষ্ট্রপতি চুপ্পু সাহেব। আর এখানেই উঠে আসছে আরেকটা সম্ভাবনা যে ওয়াকারুজ্জামান কি চুপচাপ তাহলে বসে থাকবেন? তার যা পূর্ব ইতিহাস তাতে তিনি যদি এটা মেনে নিয়ে বসে থাকেন কেউ অবাক হবেন না। কারণ তিনি 1 পা এগোন তো 3 পা পিছিয়ে আসেন। তাকে হয়তো এমন টোপও দেয়া হবে যে তিনি সেনাপ্রধান থাকবেন, তাহলে যেসব অফিসারদের হাত করা পরিয়ে ওই পুলিশ ভ্যানে করে প্রিজন ভ্যানে করে আদালতে নিয়ে যাওয়া হলে তাতে তার আপত্তি কোথায়? তার তো কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু তিনি, সুতরাং এই জন্য ওয়াকারুজ্জামান কতটা এগোবেন সরকারের বিরুদ্ধে যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু তিনি চুপ হয়ে গেলেও যে অফিসাররা বিচারের মুখোমুখি হচ্ছেন তারা তো মানতে পারবেন না, কারণ মামলা শুরু হলেই যে তাদের চাকরি যাবে এবং সেটাও চুপ্পু সাহেব সেই অধ্যাদেশও সই করে দিয়েছেন। সেই সঙ্গে চাকরি শুধু যাবে না, তাদের জায়গা হবে কোথায়? হাজতে, তারপর জেলখানা। সুতরাং তারা তো রুখে দাঁড়াতে তারা বাধ্য এবং তাদের সঙ্গে সেনার একটা অংশ যে থাকবে, সেটা বড় অংশ না ছোট অংশ নাকি মাঝারি অংশ সেটা পরে দেখা যাবে, কিন্তু একটা সেনার একটা অংশ তাতে থাকবেই। সেই চাপ সহজ হবে না ওয়াকারুজ্জামানের কাছে, তার 2 নৌকোয় পা রেখে চলা আর সম্ভব হবে না। আর এখানে ওই যাত্রা দলের বিবেক সেজে মাঝে মাঝে বড় বড় যে ভাষণ দেন সেসব ভাষণ আর তার চলবে না। আর এখানেই আসছে সরকার পতনের সম্ভাবনা। গতকাল 56 জন সেনাকর্তার বৈঠকের কোনো খবর বাইরে প্রকাশ হয়নি, আইএসপি আর কিছু বলেনি, এটাই স্বাভাবিক। কারণ এই সমস্ত যে বৈঠক হয় তার খবর খুব গোপন থাকে, বাইরে আসে না। তবে যেভাবে বিক্ষোভের প্রকাশ দেখা গেছে সরকারের সিদ্ধান্তের ফলে, তাতে সংঘর্ষের পরিস্থিতি যে আরো প্রবল হয়েছে সন্দেহ নেই। সরকারের বিরুদ্ধে ঝাঁপাতে তৈরি তারা। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সে সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।